নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখার এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনি ঠিকই দেখেছেন, এই বছর অর্থাৎ 2025 সালে আপনার রাশিতে ঢাইয়া শুরু হতে যাচ্ছে। আগামী 30শে মার্চ 2025 থেকে আগামী 2.5 বছর থাকবে এই ঢাইয়া। তার ফলে কি হবে কি হবে না, কোথায় সমস্যা, কি তার সমাধান, সমস্ত কিছু বিস্তারিত বলবো, তাই এই ভিডিওটি মন দিয়ে পুরোটা শুনবেন। কিন্তু তার আগে আপনি যদি এই মুহূর্তে কোনো চিন্তায় আছেন, তো সেই সব চিন্তা প্রথমেই কোনো বাক্সয় ভরে চাবি লাগিয়ে দিন, না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না। একদিকে আপনার ভিডিও চলবে আর একদিকে আপনি অন্য চিন্তায় মত্ত থাকবেন। কারণ আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই কান পেতে মন দিয়ে পুরোটা শুনুন, তবেই আপনি সমস্ত কিছু জেনে যাবেন যা আপনি জানতেন না। সিংহ রাশির অধিপতি স্বয়ং নবগ্রহরাজ সূর্যদেব, তিনি এই মুহূর্তে আপনার সপ্তম ভাবে অবস্থান করছেন। তিনি আবার 14ই মার্চ মীন রাশিতে আপনার অষ্টম ভাবে গোচর করবেন। একই সঙ্গে বুধ আপনার সপ্তম ভাবে অবস্থান করছেন এবং আগামী 27শে মার্চ তিনিও মীন রাশিতে আপনার অষ্টম ভাবে গোচর করবেন। কেতু বর্তমানে আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করছে, তবে আগামী 18ই মে কেতু আপনার প্রথম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে গোচর করবে। গুরুশ্রেষ্ঠ শুক্র ইতিমধ্যেই মীন রাশিতে আপনার অষ্টম ভাবে অবস্থান করছেন, তবে তিনি আগামী 31শে মে আপনার নবম ভাবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবেন। দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার দশম ভাবে বৃষ রাশিতে অবস্থান করছেন। আগামী 14ই মে তিনি মিথুন রাশিতে অর্থাৎ আপনার একাদশ ভাবে অবস্থান করবেন, যেটা সম্পূর্ণ হতে সময় লাগবে 15ই মে পর্যন্ত। রাহু বর্তমানে আপনার অষ্টম ভাবে অর্থাৎ মীন রাশিতে রয়েছে, তবে 18ই মের পর রাহুর অবস্থান হবে আপনার সপ্তম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে। শনিদেব এই মুহূর্তে আপনার সপ্তম ভাবে অবস্থান করছেন, কিন্তু আগামী 29শে মার্চ তিনি অষ্টম ভাবে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবেন। এই সময় মঙ্গল আপনার একাদশ ভাবে মিথুন রাশিতে অবস্থান করছেন। তিনি 7ই ডিসেম্বর 2024 থেকে বক্রী হয়ে আছেন এবং এই 24শে ফেব্রুয়ারি 2025 তিনি আবার মার্গী হবেন। এই বক্রী অবস্থা দীর্ঘ 80 দিন ধরে স্থায়ী হচ্ছে, তবে আগামী এপ্রিল মাসের 3 তারিখে মঙ্গল আপনার দ্বাদশ ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবেন। শ্রোতা বন্ধুরা, ডায়াকে আমরা পনতি নামেও জানি, যে সময়কালটা 2.5 বছরের সময়কাল হয়। সিংহ রাশি হলো পঞ্চম ঘর, পঞ্চম ঘরটি আপনার 1 নম্বর ঘর, আর শনিদেব প্রবেশ করবেন আপনার পঞ্চম ঘর থেকে অষ্টম ঘরে। আর শনিদেবের এই অষ্টম ঘরে প্রবেশ রহস্য, হঠাৎ ঘটে যাওয়া ঘটনা এবং মানসিক শক্তির প্রতীক। এই গোচরের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন এই পরিবর্তন হতে পারে তা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব, তাই এই ভিডিওটি মন দিয়ে শুনবেন শ্রোতা বন্ধুরা, কারণ এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি এই ভিডিও থেকে আপনি এমন কিছু তথ্য আজ পাবেন, যে তথ্যগুলো জানলে আপনার আগামী দিনে পথ চলতে আরও একটু সুবিধা হবে। শ্রোতা বন্ধুরা, শনিদেবের গোচর সবসময় আলোচনা ও ভাবনার বিষয় হয়ে ওঠে, কারণ তিনি ন্যায়ের দেবতা এবং কর্মফলের বিচারক। অষ্টম ঘরে শনি গভীর পরিবর্তনের একটা সময়। যখন শনিদেব অষ্টম ঘরে প্রবেশ করছেন, তখন জীবন রহস্যময় হয়ে ওঠে, অপ্রত্যাশিত পরিবর্তন আসে, ব্যক্তিগত, মানসিক এবং আর্থিক জীবনে একটি গভীর পরিবর্তন লক্ষ্য করা যায়। এটি এমন একটি সময় যখন পুরনো অভ্যাস ও চিন্তাধারাকে ছাড়তে হয় এবং নতুন করে গড়ে তুলতে হয়। কি কি ঘটতে পারে তার ফলে? এই অষ্টম ঘরে প্রবেশের ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে একটু বেশি সচেতন থাকতে হবে আপনাকে। আর্থিক দিকটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমাদের খরচের দিকটাকে একটু নজর রাখতে হবে, যাতে খুব বেশি খরচ না হয়ে যায়। একই সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু গভীর চিন্তা ভাবনার প্রয়োজন হবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়বে দশম ঘরে, যা সিংহ রাশির কর্মজীবনকে গভীরভাবে প্রভাবিত করবে। দশম ঘরটি হচ্ছে কর্ম, পেশা, দায়িত্ব এবং সাফল্যের প্রতীক। এটি একদিকে শৃঙ্খলা এবং স্থিতিশীলতার বার্তা দেয়, অন্যদিকে চ্যালেঞ্জ এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব বোঝায়। শনিদেবের দৃষ্টি মানুষকে পরিশ্রমী এবং ধৈর্যশীল করে তোলেন। দশম ঘরে শনিদেবের দৃষ্টি মানে যারা অনেক আগের থেকে অনেক পরিশ্রম করছেন, এই সময়ে তাদের উচ্চ পদে আসীন হওয়ার সময় আসতে চলেছে, তাই অবশ্যই একটু ধৈর্য বজায় রাখুন। শনিদেব আপনার কর্মজীবনের স্থায়িত্ব এবং দৃঢ়তার আভাস দেন। যারা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে নিরলস পরিশ্রম করছেন, তারা এই সময়ে উন্নতি এবং সাফল্য অর্জন করতে সক্ষম হন। শনিদেব দশম ঘরে দৃষ্টি দিলে মানুষ তাড়াহুড়ো করতে শেখেন না, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনি আপনার পেশাগত উচ্চতায় পৌঁছতে সক্ষম হবেন। শনিদেব জাতক জাতিকাদের মধ্যে এমন একটি মানসিক দৃঢ়তা আনেন, যা তাকে কখনো চ্যালেঞ্জ বা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে সাহায্য করে। তবে এই সময় আপনার কর্ম পরিবর্তনের অনেকটাই সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোথাও এটি কাজ করছেন, দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন, তাহলে সেখানে আপনার দায়িত্ব আরও বাড়তে পারে এবং সেই দায়িত্বই আপনার আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করবে, এটা জেনে রাখবেন। যারা সেই কর্ম ছেড়ে অন্য কর্ম পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ হবে। এটা তো গেল ইতিবাচক দিক, এবার একটু নেতিবাচক দিকটাও বলি। কেউ যদি চটজলদি সাফল্যের আশায় থাকেন, তাহলে হতাশ হতে পারেন। কিভাবে সামলাবেন?
দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। এখন ছোটখাটো অসুবিধাগুলো মেনে নিয়ে ভবিষ্যতের দিকে নজর দিতে হবে, সততা বজায় রাখতে হবে, এবার নিজের দক্ষতা বাড়াতে হবে, নতুন কিছু শিখতে হবে, নিজের কাজের মান বাড়াতে হবে। কারণ শনিদেবের দশম দৃষ্টি পড়বে পঞ্চম ঘরে, যা প্রেম, ভালোবাসা, সন্তান এবং লেখাপড়ার দিকটাকে প্রভাবিত করবে। সময় কিন্তু পরিবর্তনের দোরগোড়ায় এসে পৌঁছেছে। এই সময়টাকে যদি কাজে লাগিয়ে নেওয়া যায় তাহলে এই সময়ে কিন্তু শনিদেবের দৃষ্টি থাকতে থাকতে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমাদের যে কর্ম অর্থাৎ আমাদের যে অ্যাকশনগুলো হয়, আমরা যা করি তার ফল হিসাবে আমরা কিছু পাই, কিন্তু কিছু করার আগে আমরা কিছু শিখি, তবেই আমরা করতে পারি। অর্থাৎ আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে কি শিখলে কি করতে পারবো এবং সেই কর্মের ভিত্তি থেকে আমাদের কি ফল আসবে। কিন্তু এখন এই চিন্তা মন থেকে একটু দূরে রাখতে হবে। যখন আমাদের লক্ষ্য স্থির থাকে শেখার দিকে, তখন আমরা একবারে ফলের আশা করতে পারি না, একদমই করতে পারি না। অবশ্যই যে কোনো কর্মের ফল পাওয়াই যায়, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আমাদের সামনে কিন্তু 3টে সিঁড়ি আছে। আমাদের প্রথম ধাপ কিছু শেখা, কিছু জানা। দ্বিতীয় ধাপ সেই সম্পর্কিত কোনো কর্ম করা। আমরা সারাদিনে যে কাজগুলি করছি সেগুলিকেই আমরা কর্ম বলে ভেবে নিই, কিন্তু শ্রোতা বন্ধুরা, আমাদের কর্মের যে সংজ্ঞা সেটাও কিন্তু অনেক সময় একটু আলাদা হয়। আমরা অনেক সময় ভেবে নিই কর্ম তো করছি, আমরা তো কাজ করছি, আমরা তো কাজের সঙ্গেই আছি, কিন্তু তারপরও ফল এমন ঘুরছে কেন? আমাদের ধর্মের মধ্যে একটি কর্ম, একটি অকর্ম, প্রত্যেকটি জিনিসেই অ শব্দের একটা জিনিস থাকবেই। নিউটনের তৃতীয় সূত্রতেও আছে। অ অর্থাৎ বিপরীত, আলোর পাশে অন্ধকার, এবং আপনার আশেপাশে যা কিছু জিনিস আছে তার একটি করে ভালো, একটি করে খারাপ থাকবেই। কিন্তু আমাদের আলোচ্য বিষয় সেটা নয়। আমাদের আলোচ্য বিষয় কর্ম, অর্থাৎ শনিদেবের এই দশম ঘরের দৃষ্টির ফলে আমাদের কর্মের জীবন যেটা, সেই কর্ম করার আগে আমাদেরকে শিখতে হবে। একইভাবে শনিদেবের দৃষ্টি থাকছে পঞ্চম ঘরে, লেখাপড়া, শেখা, জ্ঞান অর্জনের একটি ঘর। কোনো কিছু শিখে নেওয়া এবং সেই জ্ঞানের ভিত্তিতে কর্ম করা, এটা কিন্তু খুব সুন্দর একটা সংকেত আসছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। এই পরিবর্তনের কথাটাই বলছিলাম, যা আমরা এখনকার দিনে পারছি না, সেই না পারা জিনিসগুলোকে পারার জন্য যে শিখন, যে ট্রেনিং, সেইগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করতে হবে। কারণ এই সময় শনিদেবের যে দৃষ্টি থাকছে পঞ্চম ঘরে, এই সময় যদি আমরা একটু চেষ্টা করি তাহলে কিন্তু শনিদেব স্বয়ং সহায় হবেন। এটা কিন্তু বলা যায়। এমন নয় যে শনিদেবের দৃষ্টি থাকাকালীন আপনি শিখতে পারবেন না, পড়াশোনায় অনেক চাপ আসবে, এরকম কিন্তু একদম বলছি না। যারা শিখবেন তাদের কিন্তু শেখা অনেক সুবিধে হবে। হ্যাঁ, সমস্যা কি একদম না আসে? সমস্যা কিছু কিছু তো আমাদের মানব জীবনে এসেই থাকে, তবে সেগুলো সামাল দেওয়ার ক্ষেত্রে কিন্তু অন্যান্য গ্রহরাও সাহায্য করবে। সে কথা নিয়েও আসবো। অন্যান্য গ্রহ কিভাবে আমাদের উপকারে আসতে পারেন সে কথাও বলবো। অবশ্যই তাই, আমরা যা কিছু করি সেটা কর্মের মধ্যেই পড়ছে। যে কর্মটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। ভালো কর্মের ফল ভালো হয়, খারাপ কর্মের ফল অবশ্যই খুব খারাপ হয়। আমাদের সকলেরই কম বেশি জানা আছে। আমরা তো অনেক ভালো ভালো কর্ম করেছি, কিন্তু নিন্দা, গঞ্জনা এইসবই সহ্য করতে হয়, ভালো সুনাম হয় না। আমরা যদি কর্ম করতে এসেছি তাহলে আমরা এত সব ভাববো কেন? আমাদের ভাবার দরকারটা কি, আমাদের দায়িত্বটা কি, সেটা তো আমাদেরকে আগে বুঝতে হবে। আর কোনো রকম নিন্দা, গঞ্জনা এগুলো আমাদের কর্মের ফল হতে পারে না। এগুলো হচ্ছে একটা পার্শ্ব প্রতিক্রিয়া। প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা কিন্তু আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকেই পেয়ে যাই। অর্থাৎ এত চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। এমন কিছু কাজ নেই পৃথিবীতে যার কোনো বিপরীত প্রতিক্রিয়া নেই। আরও অনেকেই অনেক ভালো ভালো কর্ম করছেন, সারা জীবন ভালো কর্ম করে যাচ্ছেন, কিন্তু বিপরীত প্রতিক্রিয়া তাদেরকেও পেতে হয়েছে। অর্থাৎ এত ঘাবড়াবার কোনো কারণ নেই, কারণ শনিদেবের যে দৃষ্টি দশম ঘরে আমাদের কর্মকে রিপ্রেজেন্ট করে, এবং একই সঙ্গে এই দৃষ্টিটা কিন্তু আমাদের জন্য একটি ভালো বিষয় হয়ে উঠতে পারে। যদি আমরা শিক্ষাকে কাজে লাগিয়ে কর্মটা করি তাহলে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক ভালো প্রমাণিত হবে। আমাদেরকে যা করতে হয় সেটাই হচ্ছে কর্ম। আমরা যা পাই তার থেকে সেটা কর্মের ফল। অর্থাৎ এটা সবাই জানেন, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই কথাটা বলছি এই কারণে, এমন অনেক ব্যক্তি আছেন বিনা কর্মেই অনেক কিছু আশা করে বসেন, যারা শুধুমাত্র ভাগ্যের দোহাই দেন, উঠতে বসতেই বলেন আমার ভাগ্য সহায় নয়। এইসব কথাবার্তা যাদের মুখে শোনা যায় তাদের মধ্যে কিন্তু একটি বিপুল আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যায়। কারণ আমরা সকলেই জানি যে আমরা কর্ম না করলে কোনোভাবেই কোনো কিছু উড়ে এসে জুড়ে বসবে না। যা কিছুই হবে সমস্ত কিছুই আমাদেরকে কর্ম করে, উপার্জন করে তবে সেই জিনিসটি আমাদের কাছে পাওয়া যাবে। কর্ম না করে এক গ্লাস জলও ঘোড়া থেকে কেউ গড়িয়ে তুলে দেবে না, কারণ আমাদের মধ্যে তো অপ্রাকৃতিক শক্তি নেই। অনেকেই দেখিয়ে থাকেন তাদের মধ্যে বিশাল অপ্রাকৃতিক শক্তি আছে, তারা তাদের বিখ্যাত হাত দিয়ে অনেক কিছু করতে পারেন, সেই হাত দিয়ে কত কিছু নিয়ে আসতে পারেন, আকাশ থেকে উড়ে উড়ে তাদের জন্য আসে, সেগুলো আলাদা বিষয়, সেখানে কিন্তু আমরা যাচ্ছি না।
কারণ এই যে আমাদের পৃথিবী, এই যে মৃত্যু লোক, আমাদের এই প্রকৃতিতে অপ্রাকৃতিক কোনো কিছুই হয় না। যা হয় প্রাকৃতিক হয়, চোখের ভেলকিও হতে পারে, রসায়ন বিজ্ঞানের প্রভাব হতে পারে, তার বেশি কিছু হয় না। আবার ওই বিষয়টিকে যদি আমরা বিশ্বাসও করি তাহলে সেটা হয়তো হতো, তবে আমাদের দ্বারা না, দেবতাদের দ্বারা হতো। তাদের যে সূক্ষ্ম বিদ্যা আছে সেই বিদ্যাকে কাজে লাগিয়ে হতো। মানুষের জন্য সেই শক্তি নয়। একটা মানুষের জীবনে অনেক সীমাবদ্ধতা আছে, অনেক সীমা মেনে তারপরে কিন্তু এই মানুষ্য জন্ম, এটা মৃত্যুলোক। এখানে যিনি জন্মাবেন তাকেই কিন্তু একদিন চলে যেতে হবে। অর্থাৎ আমাদেরকে এই কর্মে বিশ্বাস রাখতে হবে, এই কর্মে ভরসা রাখতে হবে। আমাদের কর্মই সব, আমরা যা করব তারই ফলস্বরূপ আমরা সমস্ত কিছু পাবো। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদেরকে। শনিদেবের যে তৃতীয় দৃষ্টি পড়বে দশম ঘরে, শিক্ষার্থীদের জন্যও কিন্তু একটি ভালো সময়। ভালো ফল পেতে একটু পরিশ্রম করলেই কিন্তু আমাদের ভালো ফল কেউ আটকাতে পারবে না। তবে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে এটি সম্পর্কে স্থায়িত্ব পরীক্ষা করার সময়। যে ব্যক্তিরা প্রেম ভালোবাসায় রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, যাদের প্রেম এবং ভালোবাসাটি সততার, একে অপরের সঙ্গে একটি ভালো বন্ধুত্ব বজায় রয়েছে, সেখানে ভালোবাসার মধ্যে কোনো রকম অহং ভাব নেই, আমার কি আছে তোমার কি আছে এই ভাব নেই, এবং যেখানে সম্পর্কটার মূল ভিত্তি হচ্ছে দুজন মানুষের মন, সেখানে কিন্তু এই প্রভাব একদম পড়ছে না। তবে পরীক্ষা হবে, কারণ একটা মানুষের মনে অনেক কিছুই থাকে। ওই যে প্রথমে বললাম প্রত্যেকটি জিনিসেরই আছে একটা, সেই অটাকেই কিন্তু টেনে বার করার সময় আসছে। এবার দুজন বন্ধু পাশাপাশি বসে আছে, কিন্তু কেউই কাউকে ভালোভাবে জানে না। সেই জানা অজানার যে ব্যাপারগুলি সেগুলি সামনে আসতে থাকবে। যদি কেউ কারোর কাছে এমন কিছু গোপনীয় জিনিস গোপন করে আছেন যেটা গোপন রাখা একবারেই শোভনীয় নয়, যে বিষয়গুলি ন্যায়সঙ্গত, যেগুলো গোপন রাখা ঠিক নয়, বা ভবিষ্যতে সেগুলি জেনে যাওয়ার ফলে চাপ সৃষ্টি হবে, অর্থাৎ এখন যখন কাঁচা সম্পর্ক রয়েছে, এই কাঁচা সম্পর্কের সময় সেগুলি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যদি কিছু গোপন বিষয় থাকে ভালোবাসার মধ্যে, সেই বিষয়গুলি গোপন না রাখলেও সম্পর্ক টিকে থাকবে। এমন কিছু বিষয় যদি দুজনের মধ্যে থেকে থাকে, অবশ্যই চেষ্টা করবেন সেগুলিকে খোলসা করার, কারণ ভবিষ্যতে কিন্তু সমস্যা আসতে পারে। আগে থেকেই সতর্ক করে দিচ্ছি। এমন কিছু গোপন বিষয় নিয়ে বলছি না যেটা অত্যন্ত কনফিডেন্সিয়াল, যেগুলি বলা আমাদের পক্ষে একদমই উচিত নয়, আমাদের আর্থিক জীবনে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এমন কিছু কনফিডেন্সিয়াল জিনিস কিন্তু আমাদের একদম বলা উচিত হবে না, সেটা যত বড়ই বন্ধুত্ব হোক। কারণ বন্ধুত্ব চিরদিন বন্ধুত্ব নাও থাকতে পারে। এমন একটা সময় অভাব, অর্থাৎ একজন মানুষের বিপরীত যে স্বভাব, যেটা হচ্ছে স্বার্থভাব, যেটি প্রত্যেক মানুষের মধ্যেই বিদ্যমান থাকে, যদি কোনোদিন স্বার্থে আঘাত হয় তাহলে সেই সব জিনিসগুলি নিয়ে একটি অত্যাচার শুরু হতে পারে। তাই অবশ্যই এমন কিছু গোপনীয় বিষয় বলবেন না যে বিষয়টি বলার ফলে আপনার ভবিষ্যতে কোনো ক্ষতি হতে পারে। তবে হ্যাঁ, বন্ধুত্ব রক্ষার্থে যে বিষয়গুলি গোপন না রাখা আবশ্যক, সেই গোপন বিষয়গুলি বলা যেতে পারে। যেমন কোনো পুরনো সম্পর্ক, কোনো বন্ধুত্ব, যাতে অন্য লোকের মুখে সেই সবগুলি শুনতে না হয় একে অপরকে। তাই অবশ্যই নিজেই সেগুলি খোলসা করা উচিত, একে অপরের সাথে বোঝাপড়া করে নেওয়া উচিত। তবে হ্যাঁ, একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ দিক খেয়াল রাখতে হবে। আপনি একাই বলবেন একতরফা, আর অপরপক্ষ বলবে না, এটা একদম হতে পারে না। তাই অবশ্যই সিংহরাশি জাতক জাতিকাদের বলবো, যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন, অবশ্যই একে অপরকে যাচাই করার জন্য বিভিন্ন পথ অবলম্বন করতে পারেন। যদি আপনার উদ্দেশ্য সেই প্রেমকে টিকিয়ে রাখা হয়, যদি সেই বন্ধুত্ব বা প্রেমকে বিবাহের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে অবশ্যই এই কথাটি খেয়াল রাখতে হবে, বিশ্বাস করার আগে সেই ব্যক্তির ওপর যাচাই করা অত্যন্ত আবশ্যক একটি কাজ হবে আপনার জন্য। অবশ্যই আপনাকে যাচাই করতেই হবে, কারণ দুটি সম্পর্ক কিন্তু শুধু সম্পর্ক নয়, সারা জীবনের সম্পর্ক হয়ে যায় যদি আপনার চিন্তাধারা বিবাহ করা থাকে। তাছাড়াও যদি সম্পর্ক ঠুনকো হয়, যে সম্পর্ক সাময়িক, দুজনাই জানে যে সাময়িক সম্পর্ক হবে, কিছুদিন পরেই ভেঙে যাবে, তাদের জন্য কিন্তু একটা সাবধানবাণী রয়েছে। এখানে যে সম্পর্কগুলি মিথ্যা সম্পর্ক হয়, যে সম্পর্কগুলো শুধুমাত্র লোক দেখানো হয়, সেই সম্পর্ক কিন্তু ভেঙে যেতে পারে। এটা আগের থেকেই সতর্ক করে দিচ্ছি। সেই দিক থেকে তৈরি থাকুন, কারণ যে কোনো সম্পর্ক হোক, প্রেম হোক, ভালোবাসা হোক, সাময়িক মায়া কিন্তু একে অপরের সাথে একটা জন্মাতে থাকে, অর্থাৎ একটু ভেঙে পড়ার দিকটা উল্লেখযোগ্যভাবে তৈরি হয়। যে সম্পর্ক যতই মিথ্যা হোক, একটু ভালো লাগা খারাপ লাগার ব্যাপারও কিন্তু এখানে থাকে, কারণ একটা মিথ্যা সম্পর্ক অনেক সময় সত্যি সম্পর্কে পরিণত হয়। তাছাড়াও যে অযৌক্তিক সম্পর্কগুলি রয়েছে, যে সম্পর্কগুলি কোনো ভিত্তি নেই, যেগুলি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, অথচ সেগুলির কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র একে অপরকে বাধা দান করছে, সেগুলি আস্তে আস্তে ভেঙে পড়ার সম্ভাবনা আছে।
একই সঙ্গে শনিদেব যখন অষ্টম ঘরে থাকেন তখন জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন এবং নতুন অভিজ্ঞতায় ভরে ওঠে। এটি এক ধরনের পুনর্জন্মের সময়, যেখানে পুরনো বিশ্বাস, অভ্যাস ও জীবনযাত্রা বদলাতে শুরু হয়। অনেকেই এই সময় ধর্ম, আধ্যাত্মিকতা, গবেষণা, গোপন জ্ঞান এবং মনস্তাত্ত্বিক দিকগুলোর প্রতি আকৃষ্ট হন। এই সময়ে পরিকল্পিত জীবনযাপন করা খুবই আবশ্যক। আজকের ছোট সিদ্ধান্ত আগামী দিনে বড় পরিবর্তন আনতে পারে, তাই সমস্ত পদক্ষেপ খুব ভাবনা চিন্তা করে নিতে হবে। গবেষণাধর্মী কাজের দিকে মনোযোগ দিতে হবে। যদি অষ্টম ঘরে শনিদেবের অবস্থান হয়, গভীর চিন্তা ও অধ্যয়ন আপনাকে শক্তিশালী করে তুলবে। এই জন্যই বারবার বলছি, আমাদের কর্মের দিকে আমাদেরকে যথেষ্ট নজর রাখতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের কর্মের ব্যাপারে অত্যন্ত সজাগ থাকতে হবে এবং সেই কর্মের আগে কর্মের পদ্ধতি সম্পর্কেও জেনে নেওয়া খুবই আবশ্যক। পুরনো যে পদ্ধতি আছে সেগুলিকে ছেড়ে দেওয়ার সময় এবারে এসে গেছে। এবারে কিন্তু নতুন পদ্ধতি শিখে নেওয়ার সময়। স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে। ছোটোখাটো সমস্যা বড় সমস্যার কারণ হয় অনেক সময়। অবশ্যই কোনো সমস্যা দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন। তাছাড়াও ব্যায়াম, প্রাকৃতিক খাদ্য গ্রহণ আপনাকে বাড়াতে হবে। বেশি তেল ঝাল মশলা গ্রহণে কিন্তু বিরত থাকতে হবে। মানসিক স্থিরতা বজায় রাখতে হবে। ধ্যান, যোগ ব্যায়াম, প্রকৃতির সঙ্গে সময় কাটানো আপনাকে কিন্তু অনেকটাই আপনার জীবনের যে ভারসাম্য সেটা বজায় রাখতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে আপনার সম্ভাব্য পরিবর্তন কি কি ঘটতে পারে সেটার ব্যাপারে একটু বলি। যারা চাকরি করছেন, অফিসের দায়িত্ব বেড়ে যাবে, তার সাথে চাপও বাড়বে। দেখুন, দায়িত্ব বাড়া কোনো খারাপ কথা নয়। দায়িত্ব বেড়ে যাওয়া মানে এক ধাপ উঁচুতে ওঠা, অর্থাৎ দায়িত্ব নিয়ে ভাবনার কিছু নেই। চাপও বাড়বে। যে কাজটি আপনি ধীর গতিতে করতেন সেটা হয়তো আজকের দিনে আপনি খুব দ্রুত গতিতে করেন এবং আগামী দিনে হয়তো আরও একটু গতি বাড়বে আপনার। সেটাই বলতে চাইছি, অর্থাৎ চাপ বাড়লেও আপনার দ্রুততাও কিন্তু বাড়াতে হবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য একটু ধৈর্য ধরতে হবে এবং তাদের শিক্ষার দিকটা কিন্তু একটু উন্নত করতে হবে। শনিদেবের দৃষ্টি যেহেতু পঞ্চম ঘরে রয়েছে, পড়াশোনার ঘর, সেই দিকটা কিন্তু একটু নজর দিতে হবে। তারপরেই কিন্তু নতুন চাকরিতে জয়েন করার একটা ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। একটু জেনে নিতে হবে, একটু শিখে নিতে হবে। ব্যবসায়ীরা বড় লগ্নির আগে ভালো পরিকল্পনা করুন। ভুল বিনিয়োগ যদি হয়ে যায় তাহলে সমস্যায় পড়তে পারেন। বড় লগ্নি করার আগে অবশ্যই তার যে বিশেষজ্ঞ আছেন, যারা ভালো বোঝেন এই ব্যাপারটি, তাদের পরামর্শ অবশ্যই নেবেন। এবং আপনি যদি স্বয়ং একজন বিশেষজ্ঞ হন তাহলে খুব ভালোভাবে পরিকল্পনা করুন। আপনার পদোন্নতি ও বেতন বৃদ্ধির আশা থাকলে আগে নিজেকে উপযুক্ত প্রমাণ করতে হবে। এটা বারবার কথায় কথায় উঠে আসছে, এটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। কিভাবে সামলাবেন সেটা একটু বলি। ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো কিছুতে তাড়াহুড়ো কিন্তু একদম উচিত হবে না আপনার। এই সময়টা একটু ধীর স্থিরভাবেই চলতে হবে। নতুন দক্ষতা শিখতে হবে, সময় দিতে হবে। টেকনিক্যাল স্কিলকে ইনক্রিজ করতে হবে। ম্যানেজমেন্ট বা গবেষণার দিকে নজর দিতে হবে। প্রফেশনাল নেটওয়ার্ক বাড়াতে হবে। কর্মক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি করতে হবে, কারণ সংযোগই শক্তি। এবার একটু সম্পর্ক ও পরিবার নিয়ে বলি। দ্বিতীয় ঘর ও পঞ্চম ঘরে শনিদেবের যে দৃষ্টি, কি কি প্রভাব পড়তে পারে। ইতিমধ্যে প্রেম সম্পর্কের বিষয়ে আমরা বলেছি। প্রেমের সম্পর্কে যে ভুল বোঝাবুঝি সেটা নিয়েও কথা বলেছি। তবে দাম্পত্য জীবনে সন্দেহ বা নির্লিপ্ততা বাড়তে পারে, তাই খোলামেলা আলোচনার প্রয়োজন আছে। একইভাবে কিন্তু দাম্পত্য জীবনের কথাও বলছি। দাম্পত্য জীবনেও কিন্তু কোনো কিছু গোপন রাখা যাবে না, কারণ দাম্পত্য জীবন আর প্রেম জীবন দুটি আলাদা বিষয়। বহিরাগত সম্পর্কের মধ্যে পড়ে, কিন্তু বিবাহ কিন্তু বহিরাগত সম্পর্কের মধ্যে পড়ে না। বিবাহ অর্থাৎ পরিবার কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। পরিবারে কিন্তু কোনো কিছু গোপন রাখা যায় না। সঞ্চয়ের দিকেও মনোযোগ দিতে হবে এবং বাজে খরচ থেকে এড়িয়ে যেতে হবে। সন্তানের যে ভবিষ্যৎ পরিকল্পনা নতুন করে করতে হতে পারে এবং এটা উচিত। যদি আপনি চান নিজের সন্তানকে একটু ভালো স্কুলে পড়াবেন, ভালো কলেজে পড়াবেন, অবশ্যই এই দিক নিয়ে বিবেচনা করা যেতে পারে। কারণ একটি বাজে সঙ্গ আপনার সন্তানের জীবন নষ্ট করতে পারে, তাই অবশ্যই সেই সব দিকেও চিন্তা ভাবনা রাখবেন। আবার একই সঙ্গে শিক্ষা গ্রহণ করায় যদি কোনো সমস্যা থাকে সেই স্কুল কলেজে, তাহলে সেই স্কুল কলেজ থেকে আপনাকে অন্য কোথাও ট্রান্সফার করার ব্যবস্থা করতে হতে পারে। সেক্ষেত্রে আপনাকে নজর দিতে হবে যেন সন্তানের পড়াশোনায় কোনো সমস্যা না আসে, সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। সন্তানের প্রতি সময় দিতে হবে, তাদের পড়াশোনা ও মানসিক বিকাশের দিকে খেয়াল রাখতে হবে। পরিবারের সাথে একটু বেশি সময় কাটাতে হবে। শনিবারের দিন কালো তিল, পোশাক বা লোহার তৈরি জিনিস যদি আপনি দান করেন, যেসব জীবজন্তু অনাহারে মরছে, কষ্টে আছে, তাদের সাহায্য করলে আপনি অবশ্যই শনিদেবের আশীর্বাদ লাভ করবেন। তার মধ্যে পথকুকুরের সেবা অন্যতম। তো এই সময় নিজেকে আরো উন্নত করার পথ হিসাবে দেখুন এবং জীবনের প্রতি ধৈর্যশীল থাকুন। শ্রোতা বন্ধুরা, একই সঙ্গে দেবগুরু বৃহস্পতি মে মাসের 15 তারিখে মিথুন রাশিতে প্রবেশ করবেন। তার ফলে খুলে যাবে আপনার বিপুল অর্থভাগ্য, বদলে যাবে আপনার আর্থিক পরিকাঠামো, যা আপনার আগামী দিনগুলোতে অত্যন্ত সহায়ক প্রমাণিত হবে। গত 2023-24-এ যারা অত্যন্ত কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, তাদের জন্য সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে 2025 সালে।
একাদশ ঘর হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে লাভ, ইচ্ছা পূরণ, সামাজিক বন্ধন, আয়ের উৎস এবং জীবনের বিভিন্ন সুযোগের ঘর। দেবগুরু বৃহস্পতির একাদশ ঘরে অবস্থান অত্যন্ত শুভ এবং আশীর্বাদ স্বরূপ, কারণ দেবগুরু বৃহস্পতি প্রাচুর্য, জ্ঞান এবং সৌভাগ্যের গ্রহ। এই অবস্থানটি ব্যক্তির জীবনে গুরুত্বপূর্ণ সাফল্য, সমৃদ্ধি এবং সামাজিক গ্রহণযোগ্যতা নিয়ে আসে। আপনার আয় বৃদ্ধি হয়। দেবগুরু বৃহস্পতির একাদশ ঘরে অবস্থান আপনার আয়ের উৎসকে প্রসারিত করে। আপনি নতুন আয়ের পথ খুঁজে পাবেন এবং আপনার আর্থিক স্থিতি শক্তিশালী হবে। ব্যবসায় বা চাকরিতে বড় সুযোগ পেতে পারেন। দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ঘরে অবস্থান করলে ইচ্ছা পূরণ সহজ হয়ে যায়। আপনার দীর্ঘমেয়াদী স্বপ্ন এবং লক্ষ্য বাস্তবায়নের সম্ভাবনা বেড়ে যায়। দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ঘরে অবস্থান করলে শুভাকাঙ্ক্ষী এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। এই বন্ধনগুলি আপনার জীবনে উপকার বয়ে আনে। দেবগুরু বৃহস্পতির প্রভাব আপনাকে সামাজিক ক্ষেত্রে জনপ্রিয় এবং সম্মানিত করে তোলে। আপনি এমন একটি অবস্থান অর্জন করবেন যেখানে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার কথা মন দিয়ে শুনবে। দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ঘরে অবস্থান করলে আপনার জীবনের প্রতি ইতিবাচক মনোভাব রাখতে পারবেন। মানসিকভাবে আপনি স্থিতিশীল এবং আত্মবিশ্বাসী বোধ করবেন। আপনি অন্যের উপকারে আগ্রহী হবেন। আপনি ধর্মীয় আধ্যাত্মিক কাজে যুক্ত হতে পারেন এবং সমাজের জন্য ভালো কিছু করতে চাইবেন। দেবগুরু বৃহস্পতির একাদশ ঘরে অবস্থান সন্তানের ক্ষেত্রে ইতিবাচক ফল আনবে। তাদের জীবনেও শুভ প্রভাব পড়বে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।